চাঁদের পাহাড় পঞ্চম পর্ব। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 22 বছর আগের কথা। 1888 থেকে 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনি সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়েও শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 6টি গাধা, জিনিসপত্র বইবার জন্য। জামবেসি নদী পার হয়ে চলেছি, পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত, শুধু ছোটখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় উপস্থিত এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানে এই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের গায়ে সোনার আস্তরণ সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এই সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসছিলুম। কিন্তু বৃথাই 6 বৎসর ধরে নানান স্থানে ঘুরে বেড়ালাম। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই 6 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালুম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা, কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের ট্যাগ ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা আর পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে ওই জিনিসটা নানা স্থানে ছড়িয়ে আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বৈকালে সেখান থেকে আসবার উত্তর মুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতন সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2জন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম ছিল জিম কার্টার, আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটাকে নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল, বললে, তুমি বুঝতে পারোনি, এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 বাউন্স রূপো পাওয়া যাবে। সেই জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই, এবার আমরা লক্ষপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কাটারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিবাদ দিক দিশাহীন মরুভূমিতে বেল্টের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই সে স্থান আর নির্ণয় করতেই পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একই রকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়ল না, তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যু কথা ভাবলে এখনো আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলবো, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই
আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে, দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই কোনো দানব চেপেছে, ওকে মেরে না ফেললে ছাড়বে না। তাকেও তার বাপ মাকে জিজ্ঞাসা করে একটু জানা গেল সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা থেকে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বললে হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বলল ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইলান্ড হরিণ শিকার করি আর রাতে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেওয়ার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ, খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হীরক, খনি বা খনির উপরকার উপলাকীর্ণ মৃত্তিকা স্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হীরক খণ্ড। কাফির সর্দার বলে, এটা তোমরা নিয়ে যাও। এ যে দূরের বড় পাহাড় দেখছো ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ও পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়। ওখানে বনিপ বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগের কথা, আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেননি। আর একবার একজন তোমাদের মতন সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক চাঁদ আগে। আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুরদাদের আমলের কথা। সেও গিয়ে আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হয়েই পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরের ধোয়া ধোয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার্স বেল্ট পর্বত শ্রেণী। দক্ষিণ আফ্রিকায় সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদ সংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি, 2-1 জন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক ও ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া। ওই বিস্তীর্ণ বন পর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার ম্যাপ নেই, তার কোথাও কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনই তখনই স্থির করলাম, ওই অরণ্য পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। আমরা ওখানেই যাব। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশের নিবিড় বনে প্রবেশ করলাম। পূর্বেই বলেছি দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছালাম। জিম কার্টারের পরামর্শ মতো সেখানেই আমরা রাতের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বালল, আমি লাগলুম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি এমন সময় জিম বলল, পাখি রাখো, 2 পেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো।
আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আরেকটা আওয়াজ। তারপর সব চুপ। মিনিট 10 কেটে গেল। জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বলল, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চল। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে। অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বলল, সন্ধ্যাবেলায় সেই সিংহটারই জুড়ি। বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে। পাশে কাঠ কুটো ছিল, তাই দিয়ে আবার জোর আগুন জ্বাললাম। তারপরে আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূর গিয়ে জন কয়েক কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বলল, তোমরা জানো না তাই ও কথা বলছো। এ জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল আছে, ঘন বনে ঘেরা। ওর ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে, বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে পারবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে? ভালো চাও তো তোমরাও যেও না। আমরা জিজ্ঞাসা করলাম, বুনিপ কি? তারা জানে না। তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিলেও বুনিপ কি না জানলেও সে কি অনষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারের তো একেবারেই না। সে আরও বিশেষ করে জেদ ধরে বসলো। সে বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে। হীরা পাই বা না পাই, মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে, তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এই ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিয়েগো অ্যালভারেস জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভুরু জোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ও ভালোবাসায় ভরে উঠল। সত্যিকারের মানুষ বটে একজন। অ্যালভারেস বলল, আর এক গ্লাস জল। হ্যাঁ, তারপর শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সে বন নিবিড় ও প্রবেশ্য। বড়শির মতো কাঁটা গাছের গায়ে। মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করেছে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধা, যুবা নানা রকমের বেবুন বসে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বড় সর্দার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বলল, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না এখানে এই জঙ্গলে।